একবার এমন একটা সময় আসে যেখানে সূর্য ওঠার সাথে সাথেই মানুষ মারা যেতে শুরু করে। যারা নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকে তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পায় না। আর ওই সময়টাতেই পৃথিবীর অপর প্রান্তে যখন রাতের সময়, তখন কিছু মানুষ একটা প্যাসেঞ্জার বিমানে করে নিজেদের জীবন বাঁচাতে বেরিয়ে পড়ে। তারা রওনা দেয় পৃথিবীর অন্ধকার প্রান্তের দিকে। কিন্তু তাদের সেই জার্নিটাও মোটেও সহজ ছিল না। একের পর এক সমস্যা তাদের সামনে এসে দাঁড়াতে থাকে। আর অবশেষে তারা এমন একটা পরিস্থিতির মুখে এসে আটকে যায় যেখানে আর মাত্র 2 ঘন্টার মধ্যেই সূর্য উঠে যাবে, কিন্তু তাদের হাতে করার মতো কিচ্ছু নেই। তখন কি হয়েছিল তাদের সাথে, আর কেনই বা যেখানে সূর্যের আলো জীবনের বিকাশ ঘটায় সেটা মানুষের জীবন কেড়ে নিচ্ছে? সে সবকিছুই দেখানো হয়েছে 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটা টিভি সিরিজে, যার নাম ইনটু দি নাইট। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা এয়ারপোর্ট থেকে। এই লোকটার নাম জিও। 2 ঘন্টা পর তার একটা ফ্লাইট আছে। তবে জিও খেয়াল করে এয়ারপোর্টের একটা মেয়ে হঠাৎ তার বন্ধুর সাথে কথা বলতে বলতে কেমন যেন অস্থির হয়ে উঠেছে। কারণ কথা চলা অবস্থাতেই কোনো এক কারণে তার বন্ধু রেসপন্স করা বন্ধ করে দিয়েছে। তাই জিও তাকে জিজ্ঞাসা করে যে তার বন্ধু কোথায় থাকে। মেয়েটা জানায় সে নিউ ইয়র্ক থাকে। যা শুনে জিও কিছুটা দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর জিও টার্মিনালে একটা টেলিভিশনে দেখতে পায় ওখানকার নিউজ প্রেজেন্টার নিউজ চলাকালীন অবস্থাতেই অজ্ঞান হয়ে পড়েছে। তাছাড়াও সেখানে শহরের এক অদ্ভুত পরিস্থিতি দেখানো হয়, যখন মানুষ নাকি কোনো অজানা কারণে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। সেখানকার বাকি মানুষগুলো এগুলো দেখছে, তবে কেউই তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এসব ঘটনা জিওর মনে একটা ভয়ানক দুশ্চিন্তা তৈরি করে। সে অস্থির হয়ে ওঠে। সোজা এয়ারপোর্টের একটা গার্ডের উপর সে আক্রমণ করে। তার হাত থেকে সে রাইফেলটা নিয়ে নেয় আর সোজা সবাইকে ভয় দেখিয়ে তার নির্দেশনা মতো ফ্লাইটের দিকে যেতে বলে। তারপর দ্রুত সে বিমানের ভিতর ঢুকে পড়ে। পাইলটকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে বলে এখানে আর অপেক্ষা করার প্রশ্নই ওঠে না। পাইলটকে সে এখনই বিমানটা টেক অফ করতে বলে, কিন্তু সে জানায় যে এই বিমানের মেইন পাইলট নাকি এখনো বিমানে এসে পৌঁছায়নি, আর সে হলো বিমানের কো পাইলট মাত্র। তার একার পক্ষে বিমান কন্ট্রোল করা সম্ভব না। তবে জিও তার কোনো কথাই শুনতে চায় না। সে শুধু একটা কথাই বলে, আমাদের হাতে সময় নেই, যা করার এখনই করতে হবে। কিন্তু তখনই পাইলট জিওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে ধরে, আর যার কারণে ভুলবশত জিও পাইলটের হাতে ফায়ার করে দেয়। অর্থাৎ একমাত্র সে বিমানটাকে চালাতে পারতো, কিন্তু এখন সেটাও আর সম্ভব না। বিমানে মাত্র অল্প কয়েকজন প্যাসেঞ্জার ছিল। তাই বেশি চিন্তা না করে জিও বাইরে এসে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন। আর তখন সেখানে একটা মেয়ে নিজের হাত তোলে। মেয়েটার নাম সিলভিয়া। সে গিয়ে পাইলটের সিটে বসে, আর সেখানে অপর যে পাইলট ছিল সে তার এক হাত দিয়েই সবকিছু স্টার্ট করতে শুরু করে। একসময় দুজন মিলে খুব সুন্দরভাবেই যাত্রী সহ বিমানটাকে টেক অফ করে। এখানে সিলভিয়া নিজেও শুধুমাত্র একজন কো পাইলট। এখনও সে লার্নিং অবস্থাতেই আছে। সেও কোনো দক্ষ চালক না। তবে কোনো রকমে এই যাত্রায় তারা মস্কোর দিকে রওনা হয়। তখন জিও সিলভিয়ার মাথায় বন্দুক ধরে রেখেছিল। তবে তারপরেও সে জানতে চায় জিও কেন এইভাবে বিমানটাকে হাইজ্যাক করলো, তার আসলে উদ্দেশ্য কি। কিন্তু জিও তেমন কিছু বলতে চায় না। সে শুধু এতটুকু জানায় যে তার এক বন্ধু নাকি আন্তর্জাতিক প্রতিরক্ষা ব্যবস্থার একজন সদস্য। তাই তার থেকে সে এমন কিছু বিষয় জানে যাতে সেই কাজটা করতে বাধ্য হয়েছে। তখন পাইলট তাকে বারবার রিকোয়েস্ট করে যে কি সেই তথ্য তাদেরকেও বলার জন্য। আর এখানে জিও সকল সত্য কথা বলতে শুরু করে। সে জানায় রিসেন্টলি সূর্যের মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করেছে, আর তার কারণে যে সকল জায়গায় রাত পেরিয়ে দিন হচ্ছে আর সূর্যের আলো পৌঁছাচ্ছে সেই সকল জায়গায় প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে। এমনকি নিউজ রিপোর্টিংয়েও এরকম অনেকগুলো ঘটনা দেখানো হয়েছে। তবে সিলভিয়া তাকে জিজ্ঞাসা করে তাহলে তো সূর্যের আলো থেকে দূরে থাকলেই হয়। কিন্তু জিও জানায় যে মানুষগুলো নিজেদের ঘরের দরজা জানালা সব বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে, তারাও মৃত্যুর হাত থেকে রেহাই পাচ্ছে না। এরা শুধুমাত্র সূর্যের আলোর কারণে না, সম্ভবত আরো কোনো গোপন রহস্য আছে যার সম্পর্কে তারা এখনো জানে না। আর এখানে তার এমন কথা শুনে দুজনে পুরোপুরি বিশ্বাস করে না। দুজনে মনে করছে হয়তোবা তার অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু ওদিকে পাইলটের হাতে তখন গুলি লাগার কারণে তখন তার প্রচন্ড যন্ত্রণা হতে শুরু করেছে। তাই সিলভিয়া ককপিট থেকে বের হয়ে যাত্রীদেরকে পাইলটের পরিস্থিতি সম্পর্কে জানায়। তখন একজন বলে ওঠে যে সে নাকি ডাক্তার। তাই সেই মহিলা পাইলটের হাত থেকে গুলিটা বের করার সিদ্ধান্ত নেয়। তবে এখানে তাদের হাতে তেমন কোনো মেডিকেল যন্ত্রপাতি নেই। তাই গুলিটা বের করতে হলে এখানে তাদের বেশ ঝামেলা পোহাতে হয়। তবে শেষমেশ সবকিছু ঠিকঠাক মতোই সম্পূর্ণ হয়। ঠিক তখনই ককপিটের বাইরে যাত্রীদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়। আসলে বিমানের একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আর তাকে সামাল দিতেই বাকিরা একত্র হয়েছে। আর এই দেখে যখন জিও তার বন্দুকটা নিয়ে সবার সামনে একটু চেক করতে এগিয়ে যায়, ঠিক তখনই আইজো নামের এক লোক জিওর হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। তারপর তাকে ভয় দেখিয়ে বিমানের টয়লেটে আটকে ফেলে। আর এই সমস্ত ঘটনায় যখন বিমানের পাইলট সেখানে আসে, তখন আইজো পাইলটকেও ভয় দেখাতে শুরু করে। বিমানের সবাই জানতে চায় যে এখানে আসলে কি হচ্ছে।
তখন পাইলট তাদেরকে সবকিছু বিস্তারিত জানায়। জিও নামের ওই লোকটা নাকি তাদেরকে টেক অফ করতে বাধ্য করেছিল, আর সে বলেছে পৃথিবীতে নাকি এক মহামারী এসেছে, সূর্যের আলোর সংস্পর্শে গেলেই নাকি মানুষ মারা যাচ্ছে, তাই তারা পৃথিবীর অন্ধকার দিকে এগিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ঠিক তখনই বিমানের বাকিরাও এ নিয়ে কথা বলতে শুরু করে, কারণ গত কিছু সময় যাবৎ এরকম কিছু অদ্ভুত বিষয় তারা অনেকেই শুনেছে, নিউজেও তারা দেখেছে। তাহলে কি লোকটা সত্যি কথাই বলছে? তখন পাইলট তাদেরকে জানায় যে আপনারা ভয় পাবেন না, ঘটনার সত্যি হোক বা মিথ্যা, আমরা নিজেদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। ততক্ষণে তারা আইসল্যান্ডের একটা বিমানবন্দরের উপর দিয়ে যাচ্ছিল। পাইলট দেখতে পায় নিচে বিমানবন্দরে অনেকগুলো প্লেন যেন ক্র্যাশ করেছে, আর নিচে থাকা মানুষগুলি এদিক ওদিক ছোটাছুটি করছে। এসব দেখে তারা কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে জিও সত্যি কথাই বলছে। আর তখনই তারা খেয়াল করে যে তারা বিমানে ফিউল ভরার আগেই সেখান থেকে টেক অফ করেছিল, তাই সামনে স্কটল্যান্ডের কোনো একটা বিমানবন্দরে তাদেরকে ফিউল নেওয়ার জন্য ল্যান্ড করতে হবে। তাই তারা সেদিকেই রওনা হয়। ভেতরে তখন যাত্রীরা জিওকে টয়লেট থেকে বের করে আনে, কারণ তারা প্রত্যেকেই বুঝতে পেরেছে যে তার কথা সত্যি। সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই বিষয় সম্পর্কে যা জানো আমাদেরকে খুলে বলো, আমরা জানতে চাই। কিন্তু জিও তাদেরকে জানায় যে সে শুধুমাত্র এতটুকু জানতে পেরেছে সূর্যের আলোর কারণে মানুষ মারা যাচ্ছে। কেউ যদি ছায়ার মধ্যে থাকে তবুও তারা মারা যাচ্ছে, তবে কেন এমনটা হচ্ছে সে সম্পর্কে সে কিছুই জানে না। আর এর প্রায় ঘন্টাখানেক পর তারা স্কটল্যান্ডের একটা বিমানবন্দরে পৌঁছে যায়। তবে সেখানকার রানওয়ে অলরেডি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই তারা যখন ল্যান্ড করতে যায় তখন বিমানটাকে নিয়ন্ত্রণ করতে তাদের অনেক ঝামেলা হচ্ছিল। আর একদম শেষ মুহূর্তে তারা ঠিকঠাক মতোই বিমানটা ল্যান্ড করতে পারে। তবে তার প্রত্যেকে বিমান থেকে নেমে আশেপাশের পরিবেশ দেখতে শুরু করে। তারা বুঝতে পারে এয়ারপোর্ট থেকে প্রত্যেকটা মানুষ পালিয়ে গেছে, সবাই জানতে পেরে গেছে যে পৃথিবীতে আসলে কি হচ্ছে। এখানে অবশিষ্ট আর কোনো মানুষ নেই, তাই এখন সবাই বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে যায়, কারণ তাদেরকে এমন একটা জায়গা বের করতে হবে যেখানে বিন্দু পরিমাণ সূর্যের আলো পৌঁছাবে না। তবে যেহেতু আপাতত তারা এই সম্পর্কে কিছুই জানে না, তাই এভাবে তাদেরকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াতে হবে। একদল তাদের বিমানে ফিউল লোড করতে শুরু করে, আর অপর দল এয়ারপোর্ট নিজেদের জন্য দরকারি খাবার দাবার জিনিসপত্র জোগাড় করতে শুরু করে। তারপর সবাই আবারও বিমানের উদ্দেশ্যে সামনে এসে একত্র হয়। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে এখন তারা কানাডার উদ্দেশ্যে রওনা হবে, কারণ সম্ভবত ওখানকার মানুষ এখনো এই দুর্যোগের মুখে পড়েনি, তাই তাদের কাছে অবশ্যই কোনো না কোনো সমাধান থাকবে। কিন্তু তাদের মধ্যে থেকে একজন যাত্রী তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এখান থেকে 200 কিলোমিটার দূরের একটা শহরে তার পরিবার থাকে, সে তার বউ বাচ্চাকে বাঁচাতে যাবে এই বলে ওখান থেকে সে চলে যায়। আর বাকিরা তখন প্লেনে উঠে পড়ে। আর হঠাৎ করেই এখানে তারা তাদের মোবাইলের ইন্টারনেট কানেকশন ফিরে পায়। সাথে সাথে সবার ফোনে একের পর এক মেসেজ আসতে শুরু করে, আর মেসেজগুলো তাদের পরিবারের লোকজনা তাদেরকে পাঠিয়েছে। মৃত্যুর আগে শেষ বিদায় জানিয়ে সবাই একে অপরকে মেসেজ করছে, যাতে করে বিমানের সবাই নিজেদের পরিবার হারিয়ে একদম ভেঙে পড়েছে। ঠিক তখন একজন তাদেরকে বলতে শুরু করে সে জানতে পেরেছে যে মানুষ কেন মারা যাচ্ছে। সে একটা রিপোর্ট পড়েছে, সে নিজেও নাকি একজন ওয়েদার এক্সপার্ট, অর্থাৎ আবহাওয়া বিশেষজ্ঞ। তাই বিষয়টা সে সবার সামনে এক্সপ্লেন করতে শুরু করে। সে জানায় যে পৃথিবীর মাঝে একটা বিশেষ ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, যেটা সৃষ্টির শুরু থেকেই পৃথিবীকে এবং পৃথিবীর প্রাণীকুলকে সূর্যের ভয়ানক গামা রেডিয়েশন থেকে রক্ষা করে এসেছে। অপরদিকে সূর্যের মধ্যে মাঝে মাঝেই বিভিন্ন সোলার ফ্লেয়ার দেখা যায়, যেগুলো প্রায় সময়টাতেই পৃথিবীর সেই ম্যাগনেটিক ফিল্ডকে আঘাত করে, কিন্তু সম্পূর্ণভাবে কখনোই সেটা ক্ষতিগ্রস্ত করতে পারেনি। তবে রিসেন্টলি সূর্যের একটা বিশাল সোলার ফ্লেয়ারের কারণে পৃথিবীর সেই রক্ষা কবচ এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তাই পৃথিবীর যেই প্রান্ত সূর্যের মুখোমুখি হচ্ছে সেই প্রান্তের সবকিছুই সূর্যের গামা রেডিয়েশনের কারণে একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল লেভেলে একদম বিভৎস রকমভাবে বদলে যাচ্ছে, যার কারণে মানুষের শরীরের প্রত্যেকটা কোষ এক ধাক্কায় নিজেদের কার্যক্ষমতা হারাচ্ছে আর সবাই মারা যাচ্ছে। এমনকি এই গামা রশ্মি সকল প্রকার কঠিন পদার্থ ভেদ করেও মানুষকে আঘাত করতে পারছে। তাই নিজেদের ঘরে অন্ধকার থাকলেও কেউ এর হাত থেকে রেহাই পাচ্ছে না। অপরদিকে আইজো এক কোনায় সিলভিয়াকে তার ট্যাবে একটা নিউজ দেখায়, যে নিউজের ভেতরে তাদের বিমানের 3 জন যাত্রীর ছবি দেওয়া, আর সেখানে তারা জানতে পারে এরা নাকি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস, যারা নিজেদের দেশ ছেড়ে পালাচ্ছিল। অপরদিকে সেই ক্রিমিনালদের একজন বিমানের এক বৃদ্ধ যাত্রীর সাথে ঝামেলা শুরু করে দেয়। একসময় হাতাহাতিতে ওই বৃদ্ধ লোকটাকে এসে মেরে ফেলে, আর বিমানের বাকিদেরকেও একটা বন্দুক বের করে ভয় দেখাতে শুরু করে। আর এই ঝামেলায় এবার সিলভিয়া আর পাইলট সিদ্ধান্ত নেয় কানাডা পৌঁছানোর পর তাদের বিমানের এই 3 জন ক্রিমিনালকে তারা কৌশলে বিমান থেকে বের করে দেবে। তারপর দরকারি জিনিসপত্র আর সাহায্য নিয়ে তারা ওখান থেকে চলে যাবে। তারপর কথা মতো তারা একসময় কানাডার একটা এয়ারপোর্টে পৌঁছে যায়, তবে সেখানেও তেমন কোনো জনগণ নেই। আর এবার দুজনে প্ল্যানিং মোতাবেক সেই ক্রিমিনাল 3 জনকে একটা গ্রুপে রাখে, আর জানায় তাদের বিমানের রেডিও সিস্টেম নাকি একদম শুরুতেই নষ্ট হয়ে গিয়েছিল।
তাই তারা যেন এয়ারপোর্টে কোনো রিপেয়ারিং সাইট আছে কিনা সেটা খুঁজে দেখে। কিন্তু তখনই তিনজনের একজন জানায় যে তাদের কোনো সমস্যা নেই, তবে তাদের সাথে আরও দুজনকে পাঠাতে হবে। এত বড় জায়গা তারা তিনজন কভার করতে পারবে না। আসলে শুধুমাত্র এই তিনজন ক্রিমিনাল বাদে বিমানের কয়েকজন যাত্রী এই প্ল্যানিং সম্পর্কে জানে, তাই তাদের মধ্যে দুজন তাদের সাথে যেতে রাজি হয়। তবে এই দুজনের মধ্যে একজন এই প্ল্যানিং সম্পর্কে জানলেও অপর মহিলা এ সম্পর্কে কিছুই জানে না। সেখানে 15 মিনিট গাড়ি চালানোর পর তারা একটা ওয়ার্কশপ খুঁজে পায়। সেখানে তারা প্রত্যেকেই তাদের রেডিওর জন্য দরকারি জিনিসপত্র খুঁজতে শুরু করে। আর তাদের সাথে থাকা জ্যাকব নামের লোকটা তার দরকারি জিনিসপত্র নিয়ে সেই তিনজন ক্রিমিনালকে ওয়ার্কশপের ভিতরে কৌশলে তাদেরকে লক করে ফেলে। আর তার সাথে থাকা মহিলাকে দ্রুত তার সাথে আসতে বলে। কিন্তু মহিলা যেহেতু কিছুই জানে না, তাই তার মধ্যেকার ভালো মানুষ তাকে এই কাজ করতে দেয় না। কিন্তু জ্যাকব তাকে বোঝায় যে এখন তাকে বুঝিয়ে বলার সময় নেই, কিন্তু মহিলা তার কোনো কথা শুনতে রাজি হয় না। তাই জ্যাকব তাকে ওখানে রেখেই ওখান থেকে বেরিয়ে পড়ে। আর ওই মহিলা ওই তিনজন ক্রিমিনালদেরকে মুক্ত করে দেয়। তবে পরে সেই মহিলা নিজের ভুল বুঝতে পারে, কারণ ক্রিমিনালগুলো ওই মহিলাকে ওখানে রেখেই অন্য একটা গাড়ি নিয়ে দ্রুত প্লেনের দিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে জ্যাকব বিমানে উঠে পড়েছে আর তারা বিমানের দরকারি ফিউয়েল নিয়ে সাথে সাথে সবাইকে টেক অফ করতে ধরেছে। তখনই সেই তিনজন ক্রিমিনাল কিছু করতে না পেরে তাদের কাছে থাকা বন্দুক হাতে নিয়ে বিমানের গ্লাসে ফায়ার করতে থাকে। তো বিমানের গ্লাস যথেষ্ট মজবুত ছিল, সেখানে সামান্য ক্র্যাক ছাড়া আর কিছুই হয় না। তারা বিমান নিয়ে সফলভাবে টেক অফ করে। তার কিছুক্ষণের মধ্যেই পাইলট তাদের রেডিওটা ঠিক করে ফেলে। আর সেখানে তারা জানতে পারে যে হাওয়াই নামক একটা জায়গায় নাকি মানুষজন পানির নিচে একটা বাংকারে আশ্রয় নিয়েছে, আর সেখানে তারা সুরক্ষিত আছে। কিন্তু সমস্যাটা হলো তার লোকেশন সম্পর্কে তারা কিছুই জানে না, এমনকি তাদের কাছে বিশ্বাসযোগ্য কোনো ভেরিফাইড তথ্যও নেই। তাছাড়াও তারা যদি ওখানে যায় তাহলে ফিরে আসারও কোনো সুযোগ থাকবে না, ততক্ষণে সূর্য তাদেরকে ধরে ফেলবে। তাই যা করতে হবে ভালো মতো চিন্তা করেই করতে হবে। ঠিক তার পরবর্তী সময়টাতেই তাদের বিমানে ছোটখাটো ঝড়ের মুখে পড়ে যায়। আর মনে আছে সেখানে টেক অফ করার সময় সেই ক্রিমিনালদের বন্দুকের গুলি সোজা এসে বিমানের গ্লাসে লেগেছিল। সেই কারণে গ্লাসটা তখন ভেঙে না গেলেও অনেকাংশে দুর্বল হয়ে গিয়েছিল। আর এখন এই ঝড়ের মধ্যে বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ার কারণে এই জানালা এখন সম্পূর্ণটাই ভেঙে যায়, যার কারণে প্লেনের ভেতর সবকিছু ওলট পালট হয়ে যেতে শুরু করে। জানালা ভেঙে যাওয়ার কারণে প্লেনের ভেতরে একটা আলাদা এয়ার প্রেশার তৈরি হয়, যার কারণে সকল অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে আর যাত্রীরাও বিষয়টাতে একদম অস্থির হয়ে ওঠে। ঠিক তখনই আইজো নামের লোকটা তার হাতে থাকা একটা বোর্ড দিয়ে সেই জানালা আটকে ফেলে, আর যার কারণে সাথে সাথেই ভেতরের সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। তবে এই ঘটনায় তাদের প্লেনের ভেতরে ভয়ানক রকমের অক্সিজেনের স্বল্পতা দেখা যায়। পাশাপাশি সেখানে তাদের মধ্যে একটা বাচ্চা ছিল যার নাকি হাঁপানির সমস্যা ছিল, এতে করে সে অনেক অসুস্থ হয়ে যায়। বিমানের বাকিরা অক্সিজেন মাস্ক ব্যবহার করে কোনো রকমে নিজেদের স্বাভাবিক করার চেষ্টা করে, তবে সেই বাচ্চাটার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তখন আইজো তার নিজের অক্সিজেন মাস্ক থেকে পাইপটা খুলে নিয়ে ওই বাচ্চার মাস্কের সাথে লাগিয়ে দেয়, আর একসাথে 2টা সিলিন্ডার অক্সিজেন বার কারণে বাচ্চাটার সাথে সাথেই স্বাভাবিক হয়ে ওঠে। আর অপরদিকে পাইলট আর সিলভিয়ার কথাবার্তায় বোঝা যায় হাইওয়েতে তারা যে বাংকারের কথা শুনেছে সেখানে তাদের পক্ষে পৌঁছানো সম্ভব না, কারণ তারা যদি রিস্ক নিয়ে সেখানে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় তবুও তাদের প্লেনের পর্যাপ্ত পরিমাণে ফিউল থাকবে না। তাই তাদের বাধ্য হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এখান থেকে তারা সোজা আলাস্কা যাবে। সূর্যের সাথে তারা পারবে না, এটা তারা জানে, কিন্তু তবুও এই জার্নির কারণে তাদের রাতটা তুলনামূলক দীর্ঘ হয়েছে। পৃথিবীর উল্টো দিকে যেতে তারা প্রায় 14 ঘন্টা সময় পার করেছে, আর খুব সম্ভবত তাদের 6 থেকে 7 ঘন্টা বাকি আছে। ততক্ষণে সূর্য তাদেরকে ধরে ফেলবে। কথা মতো এরপর তারা আলাস্কার একটা এয়ারপোর্টে পৌঁছে যায়, আর সেখানে তারা দ্রুতই নিজেদের প্লেনে ফিউল ভরে নেয়। একসময় তাদের সাথে যাদের যে ক্লাইমেট এক্সপার্ট ছিল সে জানায় সম্ভবত তাদের হিসাবে ভুল ছিল। কানাডার এয়ারপোর্ট তারা কোনো মানুষজন দেখেনি, সম্ভবত রেডিয়েশনের কিছুটা অংশ দিনের বেলায় কানাডার ওই অঞ্চল পেয়েছিল, কারণ তারা যেই ফলমূল ওখান থেকে এনেছে সেই ফলমূলের সামান্য কিছু অংশ সে খেয়ে দেখেছে, এগুলোতে কোনো স্বাদ নেই, বরং তারা যদি ওই ফলমূল খায় তাহলে তারা নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে, কারণ সেগুলো অলরেডি গামা রেডিয়েশনের মুখোমুখি হয়ে পড়েছে। অর্থাৎ এখানে তাদের সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে চলতে থাকলে সূর্য একসময় তাদেরকে ধরে ফেলবেই, আর কোনোভাবে সেটাও যদি তারা বাইপাস করতে পারে তবুও তারা না খেতে পেয়ে তাদের মারা যেতে হবে। তাই এখন তাদের উদ্দেশ্য একটাই, তাদেরকে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে সূর্যের আলো পৌঁছাবে না। তাই তারা আবারও তাদের রেডিও চেক করতে শুরু করে। সেখানে অনেকক্ষণ পর তারা অবশেষে একটা ক্লু খুঁজে পায়, একটা নাম, সেটা হলো স্টারা 17। ঠিক তারপরে রেডিওতে তারা একজনের কথা শুনতে পায়। তারা বুঝতে পারে যে ব্যক্তি কথা বলছে সে হচ্ছে একজন অ্যাস্ট্রোনট। সে মহাকাশ থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে হয়তোবা তার সংস্থার সাথে যোগাযোগ করছে। তবে প্রশ্ন হলো অ্যাস্ট্রোনট পৃথিবীর বাইরে মহাকাশে কিভাবে জীবিত আছে? সেখানে তো সে সরাসরি সূর্যের রেডিয়েশনের শিকার হবে। আর তখন একজন জানায় যে আসলে মহাকাশ স্টেশনগুলো এমনভাবেই তৈরি করা যেন সেগুলো
সূর্যের ভয়ানক যে কোনো রেডিয়েশনকে ভেতরে আসতে না দিয়ে সেগুলো রিফ্লেক্ট করে ফেলে। আর তখনই রেডিওতে চলা কথা শুনে তারা বুঝতে পারে এই কনভারসেশন মূলত নেটোর হেডকোয়ার্টার থেকে হচ্ছে। আর এখানে তারা শেষ আশা ভরসা খুঁজে পায়। তাদের কাছে যতটুকু সময় আর যতটুকু ফিউল আছে তাতে তারা খুব সহজেই নেটোর হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কিন্তু এখানে রিস্ক হলো যদি তারা সেখানে পৌঁছানোর পর কোনো বাংকার খুঁজে না পায় তাহলে নিশ্চিত মৃত্যু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ফাইনালি তারা প্রত্যেকেই সেই রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এছাড়া আর কোনো অপশন তাদের হাতে নেই। এবার হয়তো তারা বেঁচে যাবে, নয়তো মারা যাবে। তবে তখনই আরও একটা সমস্যা হয়। ঘটনার শুরুর দিকে যে পাইলটের হাতে গুলি লেগেছিল সেখান থেকে এখন ধীরে ধীরে ইনফেকশন ছড়াতে শুরু করেছে। আর ধীরে ধীরে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে, যা দেখে সিলভিয়া বুঝে উঠতে পারে না সে কি করবে, কারণ সে নিজেও দক্ষ কোনো পাইলট না। তাছাড়াও একা এই বিমান কন্ট্রোল করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাছাড়াও তাদের গন্তব্যে পৌঁছাতে হলে তাদের পাইলট সজ্ঞানে থাকাটা খুব জরুরি, কিন্তু এই অবস্থায় খুব সম্ভবত সে বেশিক্ষণ সজ্ঞানে থাকতে পারবে না। তাই পাইলটকে বাঁচাতে সিলভিয়া যাত্রার পথের আরও একটা এয়ারপোর্টে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। যেহেতু এখন সে একা, তার জন্য বিষয়টা খুব কঠিন হয়ে পড়ে। তবে কোনো রকমে এই যাত্রায় সিলভিয়া বিমানটা জায়গা মতো ল্যান্ড করে। তখন বিমানের একদল বাইরে বের হয় বিমানের ড্যামেজ হওয়া কিছু জায়গা ঠিক করতে। একদল পাইলটকে নিয়ে এয়ারপোর্টের হসপিটালে যায়, আরও অপর দল বের হয় নেটোর ইনফরমেশন জোগাড় করতে। তবে যে দল পাইলটকে নিয়ে হসপিটালে গিয়েছিল সেখানে হসপিটালে যাওয়ার পর তারা দেখতে পায় অগণিত মানুষ সেখানে মরে পড়ে আছে। তবে এগুলো দেখে বিচলিত হলে চলবে না, তাদের যে করেই হোক নিজেদের উদ্দেশ্য পূরণ করতে হবে। তাই তাদের সাথে যে ডাক্তার ছিল সে তার কাজ শুরু করে দেয়। অপরদিকে যারা নেটোর ইনফরমেশন জোগাড় করতে গিয়েছিল সেখানে তারা তাদের কাজ ভালোভাবেই চালিয়ে যায়। আর তাদের মধ্যকার বৃদ্ধ লোকটা সেখানে একটা সিসিটিভি ফুটেজ খুঁজে পায় যেখানে পৃথিবীর ভয়াবহ দুর্যোগ সম্পর্কে আলোচনা হচ্ছিল। আর সেখানেই তারা স্টারা 17 বাংকার সম্পর্কে জানতে পারে। সেই জায়গার লোকেশন আর সবকিছু একটা কাগজে সে লিখে রাখে। আর এতক্ষণে তাদের পাইলট বিভিন্ন অ্যান্টিবায়োটিক আর কিছু ব্যথানাশক ওষুধের মাধ্যমে কিছুটা স্বাভাবিক হয়েছে। তারপর সবাই আবারও তাদের প্লেনে ফিরে আসে। আর এখন তাদের কাছে নিখুঁত একটা ইনফরমেশন আছে, তারা জানে যে কোথায় তাদেরকে যেতে হবে। তবে তাদের হাতে এখন সময় খুব কম। সিলভিয়া সেখানে বেঁচে থাকা সকল সার্ভাইভারদেরকে সাবধান করে দেয় যেন তারা তাদের শেষ যাত্রায় রেডি থাকে। ওখানে পৌঁছানোর পর তাদের বিমানে কোনো প্রকার ফিউল অবশিষ্ট থাকবে না। এমনকি ওখানে পৌঁছানোর পর তাদের শুধুমাত্র 20 মিনিট সময় থাকবে। ততক্ষণে তাদের বাংকার পর্যন্ত পৌঁছাতে হবে, না হলে সূর্য তাদেরকে ধরে ফেলবে। আর সবাইকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য বললে। আর কথা মতো 2 ঘন্টা যাত্রা শেষ করে তারা ফাইনালি স্টারা 17 নামক জায়গার উদ্দেশ্যে এয়ারপোর্টে ল্যান্ড করে। তবে তথ্য অনুযায়ী জায়গা মতো তারা পৌঁছে গেলেও তাদের কেউ জানে না যে বাংকারটা আসলে কোন দিকে। তাই তারা দুটো আলাদা আলাদা গ্রুপ তৈরি করে। তাদের হাতে মোট 20 মিনিট সময় থাকার কথা ছিল, কিন্তু সৌভাগ্যক্রমে তারা অনেক আগেই সেখানে পৌঁছে গেছে। তাই তাদের হাতে এখন 40 মিনিটের মতো সময় আছে। তারা দুইটা দল একে অপরের সাথে রেডিওর মাধ্যমে কানেক্টেড থাকবে। তারা যতটুকু জানতে পেরেছে বাংকার এই এরিয়াতেই আছে। তাই একদল ডান দিকে যাবে আর একদল বাম দিকে। আর সবার প্রথমে যারা বাংকারের এন্ট্রান্স খুঁজে পাবে তারা অপর দলকে জানিয়ে দেবে। প্ল্যানিং অনুযায়ী তারা তেমনটাই করে। গাড়ি চালাতে চালাতে প্রায় 25 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো বাংকারের এন্ট্রেন্স খুঁজে পায়নি। অপর দলেরও ঠিক একই অবস্থা। তবে সিলভিয়ার দল হঠাৎ তাদের সামনে একটা গেট খুঁজে পায়। তারা গাড়ি নিয়ে সোজা সেখানে ঢুকে পড়ে, কিন্তু গাড়ি থেকে নামার পর আরও একটা গেট ছিল। সেখানে একজন যাত্রী দৌড়ে এসে সেই গেটটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সে একটা ইলেকট্রিক শক খেয়ে বসে। আর সৌভাগ্যক্রমে সে একটা বাটন খুঁজে পায়। বাটনটাতে চাপ দিতেই সেই গেটটা খুলে যায়। আবার অপর দিকে যে দল রয়েছে তারা বাংকারের পেছন দিকে দরজায় পৌঁছে গেছে। আর ভেতরে ঢোকার পর রেডিওর মাধ্যমে তার প্রথম দলকে জানিয়ে দেয়, যার কারণে সময় মতো দুটো দলের প্রত্যেকেই বাংকারে প্রবেশ করে। তারপর তারা সিঁড়ি বেয়ে মাটির প্রায় 200 ফুট নিচে চলে যায়। ঠিক তখনই সামনে কয়েকজন মিলিটারি অফিসার আসে। তারা তাদের স্বাগতম জানায়, কারণ তারা সার্ভাইভার। সে জানায় এখন তাদের দুশ্চিন্তা করার কিছু নেই, তারা এখন সবাই সুরক্ষিত। আর এই সার্ভাইভারদের জন্য সকল সুযোগ সুবিধা আছে। সম্ভবত 2 দিন পার হলেই পৃথিবী আবারও আগের মতো স্বাভাবিক হতে শুরু করবে, যা শুনে তারা কিছুটা স্বস্তি পায়। আর এখানে শেষ হয়ে যায় আজকের ভয়ানক এই অভিযানের গল্প। তো কেমন লাগলো গল্পটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটা থেকে বিশেষ করে একটা শিক্ষা অবশ্যই নেবেন, পরিস্থিতি খারাপ যেমনই হোক না কেন সবকিছুই সমাধান করা সম্ভব, কোনো কিছুই আসলে অসম্ভব না। আর হ্যাঁ, পৃথিবীর দূষণের প্রতিও খেয়াল রাখবেন, নাহলে আমাদের সত্যি আমাদের পৃথিবীর যে ওজোন লেয়ার আছে, যেখানে ওজোন গ্যাসের একটা স্তর থাকে যেটা আসলেই পৃথিবীতে আসা অতিবেগুনি রশ্মিকে আটকায়, সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সিনেমার মতো না হলেও বাস্তবে এর পরিণতি অনেক খারাপ হতে পারে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্পে।